Hi friends, welcome to my channel Prithomatic. আপকামিং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পারপাসে এটা হচ্ছে মক নাম্বার 2। মক নাম্বার 1 অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি দেখে নিও। আর এই মক 1 এবং মক 2 যদি পিডিএফটা পেতে চাও অবশ্যই ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে ডাউনলোড করে নিও। আর তোমাদের এই মকগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আর বেশি কথা বলতে চাই না, চলো আজকে মক টুর কোশ্চেনগুলো সলভ করে নেওয়া যাক। তো চলো ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক। উম, এটা হচ্ছে আজকের মকের ফার্স্ট কোশ্চেন। তো চলো এটা সলভ করে নেওয়া যাক। এটা একটা নর্মাল সিম্পলিফিকেশন আছে। তো যেখানে কে এর মান জানতে চেয়েছে। এবারে আমরা জানি যে টু টু দি পাওয়ার উপরে যেটা দেওয়া আছে ওটাই লিখছি, 2 to the power -2k ইন্টু 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তার মানে 2 to the power 2k প্লাস 6, দুইটা গুণ হয়ে গেল। বাকি আমরা জানি যে 1/4 to the power -k+2 মানে এটা মানে পাওয়ারের অনুযায়ী উল্টে গেলে কি হবে, 4 to the power k-2, মানে এটা হচ্ছে নিয়মটা হচ্ছে 1/x মানে হচ্ছে x⁻⁻1 উপরে উঠে গেলে। তাহলে এখানে 4 to the power k-2টাকে আমি যদি উপরে তুলে দিই আর 4 মানে যদি 2 স্কোয়ার লিখি, তার মানে এটা হয়ে যাবে কি 2 to the power মাইনাস মাইনাস তো প্লাস 2k, এটা ভালো করে লিখে দিই। এটা হয়ে যাবে 2 to the power 2 to the power 2k-4, এটা সমানই দেওয়া আছে 2 to the power k-2। তার মানে পাওয়ার আমরা সবাই জানি পাওয়ারের সময়, পাওয়ার বলছি গুণের সময় পাওয়ারে যোগ হয়, তার মানে এখানে -2 আছে, আবার এখানে +2 আছে, তার মানে এই দুটো কেটে যাবে। তাহলে আলটিমেট পড়ে থাকবে 2 to the power 2k, আর এখানে +6 আর এখানে আছে -6, যোগ হলে হবে কি 2k+2 সমান হবে 2 to the power k-2। তার মানে 2k+2 = k-2। আলটিমেটলি তারপরে কি হবে, k = -4, এটাই হবে অ্যান্সার, k = -4। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এটা একটা সিম্পলিফিকেশনই আছে, এটা রেকারিং নাম্বার। মক 1 যারা করেছো আমি অলরেডি সেখানে বলেছি নিয়মটা। তো 7.44 মানে হচ্ছে রিপিটিং রেকারিং নাম্বার, মানে 7.4 এর উপরে রেকারিং, প্লাস 3.7 এর উপর রেকারিং, প্লাস এটা প্লাস নেই, এটা -2.5 এর উপর রেকারিং। তার মানে এটা সিম্পলিফিকেশন করলে কি হবে, আমরা প্রথমে যাই আছে পুরোটা আগে লিখে নেব, মানে প্রথমে আছে কি 74 আছে পুরোটা, এবারে সেখান থেকে আমরা মাইনাস করব, যেটার উপরে দাগটা নেই ওটাকে মাইনাস করবো, মানে 7-এর উপরে দাগ নেই তার মানে মাইনাস করব 7, বাই যতগুলো সংখ্যার উপরে ওই দাগটা আছে ততগুলো নয়, একটার উপরে আছে মানে একটা নয়। সেম ভাবে 37 -3/9 -25/2/9। তাহলে এটা ক্যালকুলেট করলে কি হবে, নিচে সবগুলো 9 চলে আসবে, এটা 74 থেকে 7 বাদ গেলে 67, 37 থেকে 3 বাদ গেলে 34, মাইনাস এটা হবে 23,
তার মানে অ্যান্সার হবে 34 থেকে 23 বাদ গেলে 11, 11 67 11 মানে 78/9। তাহলে অ্যান্সার হবে 78/9। অঙ্কটা খুবই সহজই ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এখানে দেওয়া আছে যে বর্তমানে অমিত এবং সুমিতের বয়সের অনুপাত 4:3। 6 বছর পরে অমিতের বয়স 50 বছর হবে, তাহলে সুমিতের বর্তমান বয়স জানতে চেয়েছে। তাহলে এখানে কি করতে হবে, কি যে 6 বছর পরে 6 ইয়ার্স, 6 বছর বাদে তার এজ হচ্ছে কত 50। তাহলে এখন অ্যাট প্রেজেন্ট কত হবে, অ্যাট প্রেজেন্ট তখন তাহলে কি 6 মাইনাস হয়ে যাবে মানে 44। এবারে দেখা যাচ্ছে বলা আছে যে অ্যাট প্রেজেন্টে তাদের বয়সের অনুপাতটা হচ্ছে 4:3। তার মানে দেখো এই 4 মানেই হচ্ছে 44, 11 গুণ, তার মানে এই 3 ও 11 গুণ হয়ে যাবে, 33 বছর হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারলে। এই অ্যাট প্রেজেন্টেই হচ্ছে এখানে দেওয়া আছে রেশিও, এই 4 মানেই হচ্ছে দেওয়া আছে 44 মানে 11 গুণ, তাহলে 3 মানে কত হবে 33 গুণ, 33 অপশানেই আছে, এইটা হবে অ্যান্সার। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। মানে 4 নম্বর কোশ্চেনটা আছে যে এমন একটা পাঁচটা সংখ্যার মানে দেওয়া আছে যে 688XY, যেটা হচ্ছে 11 এবং 21 দিয়ে ডিভিজিবল। তাহলে বলেছে যে একটা মান বার করতে দিয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে আমাকে প্রথমে বার করতে হবে কি যে 11 আর 21-এর লসাগু বা এলসিএম কত, আগে সেটা বার করে নিতে হবে। কারণ আমার বার করতে হবে কি যে এমন একটা ছোট সংখ্যা যেটা 11 বা 21 দিয়ে ভাগ যায়, তার মানে 11 আর 21 এর এলসিএম কত হবে, এলসিএম মানে লসাগু। তো সবগুলো প্রাইম নাম্বার আছে, দেখো 11তেও প্রাইম আর 7 আর 21এও আছে 7 আর 3, তার মানে কেউ কাটবে না, তাহলে গুণ হয়ে যাবে। এটা হয়ে যাবে 21 11 মানে 231, তাহলে লসাগু হয়ে গেল 231। মানে এমন একটা সংখ্যা যেটা এই তিনটা দিয়ে ভাগ যায়। এবারে বলেছে যে এই সংখ্যাটাকে দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা, তাহলে এক্স ওয়াই এর মান কত হবে। তাহলে আমি যদি ধরে নিই এক্স আর ওয়াই ইকুয়াল টু 99, মানে সব থেকে বড়, কারণ এর থেকে বড় তো আর হবে না, এর থেকে বড় করে দিলে এই যে আটটা আছে এই আটটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। তখন আমি যদি চেঞ্জ করে দিই তাহলে মানে এই 99 থেকে বেশি নিই, তাহলে এই 8 চেঞ্জ হয়ে তখন কি হবে 689 হয়ে যাবে, তাহলে এর থেকে বড় নেওয়া যাবে না। তাই আমি এটাকে ভাগ করার জন্য কি করছি, ওটাকে 99 ধরে নিচ্ছি। তার মানে আমাকে ভাগ করতে হবে 68899, এটাকে ভাগ করতে হবে 231 দিয়ে। যত ভাগশেষ থাকবে সেইটাকে আমাকে 99 থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে ওইটাই ওই সংখ্যাটাই হচ্ছে ওই 11 21-এর মাল্টিপল। তাহলে এখানে আমি ভাগ করি 231 ইন্টু 2, মানে হচ্ছে 462। এবারে এখান থেকে আমি মাইনাস করলে আসবে 6, এটা থেকে আসবে 2, এটা থেকে আসবে 2, তার মানে এটা হবে 9। তাহলে 231 ইন্টু 10 করলে তো 2300 হয়ে যাচ্ছে, তার মানে 9 দিয়ে যাবে। ওহো, তাহলে 9 দিয়ে যাবে এটা। তাহলে এটা 9 দিয়ে গেলে কত হয়ে যাবে, 9 একে 9, 9 3 27, 2 9 2 18 20। তার মানে এটা পড়ে থাকবে কত 0, 7 6 13 মানে 9, এটা পড়ে থাকবে 1, এটা হবে 9। তার মানে এটা 9 দিয়ে গেছে মানে এটা তাহলে 8 দিয়ে যাবে, 8 দিয়ে গেলে হবে 200, 200 8 মানে 8 একে 8, 8 3 24, 4 হাতের 2, 8 2 16, 18। আলটিমেটলি পড়ে থাকছে কত
61, মানে ভাগশেষ হচ্ছে আমার 61। তার মানে আমরা কি ধরে নিয়েছিলাম এক্স ওয়াই সমান কত, 99, কিন্তু ভাগশেষে আছে 61। আমরা যদি 99 থেকে 61টাকে মাইনাস করে দিই, যেটা পড়ে থাকবে, তাহলে সেই সংখ্যাটাই যেটা 11, 21 দিয়ে ভাগ যায়, তার মানে কত হবে 8, আর এটা হবে 3। তার মানে কি এক্স সমান হচ্ছে এইটা, ওয়াই সমান হবে এইটা। তারপরে এবারে আমরা বসাবো এইখানে। এবারে দেখো এক্স মানে 3 বেরিয়েছে, ওয়াই মানে 8 বেরিয়েছে। তার মানে আমি যদি এখানে এইটাতে এক্স এর সমান 3 বসাই আর ওয়াই এর জায়গায় যদি 8 বসাই, তাহলে এটা কেটে যাবে। তাহলে মানে পড়ে থাকবে কত, এক্স ওয়াই, এক্স আর ওয়াই মানে কত, 8 ইন্টু 3, মানে আলটিমেট অ্যান্সার হবে 24। অ্যান্সার হয়ে গেল 24। আশা করি সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা। তো চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। এখানে কোশ্চেনটা দেওয়া আছে যে দ্য সাম অফ দ্য টু পজিটিভ ইন্টিজার ইজ 55 ইফ দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম ইজ 5 অ্যান্ড 120 রেসপেক্টিভলি, তাহলে সাম অফ দেয়ার রেসিপ্রোকাল কত। এটা খুবই সহজ কোশ্চেন। আমরা যদি একটা সংখ্যাকে এক্স আর একটাকে যদি ওয়াই ধরি, তার মানে আমাকে রেসিপ্রোকাল জানতে চাইছে, মানে 1/x আর একটা হবে কত 1/y। তার মানে 1/y, তার মানে এখানে জানতে চাইছি কি 1/x প্লাস 1/y। তার মানে আমি এটা যোগ করে দিলে কি হবে, x প্লাস বাই এক্স ওয়াই। আমাকে বার করতে হবে এইটা। এবারে অলরেডি দেওয়া আছে দেখো, দুটো যোগফল দেওয়া আছে দেখো 55। আর আমরা সবাই জানি যে দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটোর লসাগু ইন্টু গসাগু, তার মানে এখানে যদি আমি বসিয়ে দিই এই জায়গাটায়, তাহলে হয়ে যাবে, আমার পেয়ে যাবো অ্যান্সার। তো চলো বসিয়ে দিই। তাহলে এখানে বসিয়ে দিলে কি হবে, 55 বাই 120 ইন্টু 5, তাহলে 5 একটা কেটে গেল 11, তাহলে অ্যান্সার হবে 11/120। অপশন বি তে আছে, এটা হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, কোশ্চেনটা খুবই সহজ ছিল। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এই কোশ্চেনটা তোমরা আগে একটু ট্রাই করো। কোশ্চেনটা একটু মানে ভালোই কোশ্চেন আছে, কঠিন নয়, বাট ট্রাই করো তোমরা একটু, আমি টাইম দিচ্ছি। চলো আশা করি তোমাদের যারা পেরেছো তো ভালো, না পেরেছো তো দেখে নাও কেমন হবে কোশ্চেনটা। তো এখানে বলা আছে যে সাম অফ দ্য টু ন্যাচারাল নাম্বার এক্স ওয়াই, যাদের হচ্ছে যোগফল 320। এবারে বলেছে এইচসিএফ দেওয়া আছে 20, আর যেখানে বলা আছে দেখো এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়াই। তার মানে এখানে বলেছে কতগুলো এরকম পেয়ার পাওয়া যাবে যেখানে এই রকম মানে এই জিনিসটা স্যাটিসফাইড করে। তাহলে আমি এখন যদি বলি তোমাদের যে এক্স সমান হচ্ছে 20a, আবার ওয়াই সমান হচ্ছে 20b, যেখানে এ এবং বি হচ্ছে কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার মানে কি, যার মানে এ আর বি এর গসাগু হচ্ছে 1, যেসব সংখ্যার গসাগু 1 ওইগুলোকে বলা হয় কোপ্রাইম নাম্বার। তো চলো এবারে কোশ্চেনটাকে সলভ করি। এবারে দেখো এখানে বলা আছে যে
এক্স প্লাস ওয়াই সমান 320, তার মানে আমি যদি 20 কমন নিয়ে নিই, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু হয়ে যাবে 320। তারপরে এ প্লাস বি হয়ে যাবে 16। এবারে বলেছে কতগুলো এরকম পেয়ার পাওয়া যাবে। এবারে দেখো এ প্লাস বি 16, যেখানে এ বি এর থেকে বড় হতে হবে, তার মানে সরি, যে এ যদি বি এর থেকে বড় হয় তবেই গিয়ে তোমার এক্স গ্রেটার দেন বি হবে, মানে এক্স বড় হবে, সরি এক্স গ্রেটার দেন ওয়াই হবে, এক্স ওয়াই এর থেকে বড় হবে। তাহলে এবারে আমাকে করতে হবে কি, এ এটা বি, এর মান এমন একটা নিতে হবে যেটা বি এর থেকে বড় হয়, কারণ আবার কো প্রাইমও হয়। তার মানে আমি যদি এর মান 15 নিই, তাহলে বি এর মান 1 নেব, এটা স্যাটিসফাইড করছে, এটার গসাগু 1ই হবে, তাহলে এটা একটা পেয়ার আমরা পেলাম। আবার যদি আমরা 14 নিই এর মান, তার মানে এর মান যদি 14 নিই তাহলে কিন্তু হবে না, তাহলে বি এর মান আমাকে 2 নিতে হবে। তা 14 আর 2 এর কিন্তু গসাগু কখনো 1 আসে না, তাহলে গসাগু 2 আসবে, তার মানে ওটা স্যাটিসফাইড হচ্ছে না। তার মানে এর মান যদি আমি 13 নিই, বি এর মান 3 নেব, এক্ষেত্রে কিন্তু স্যাটিসফাইড করছে, আমার গসাগু 1 আসছে। আবার সেম ভাবে এর মান যদি 12 নিই, তাহলেও কিন্তু আমার কো প্রাইম নাম্বার আসছে না, তার মানে সেটাও হবে না। আবার এর মান যদি আমি 11 নিই, তার মানে আমার স্যাটিসফাইড করছে, তার মানে বি হবে 5, সেই গসাগু হবে 1। আবার 10 নিলেও আসবে না, তখন লসাগু 1 আসছে না, তার মানে আরেকটা সংখ্যাই হবে যেটা হবে 9। 9 আর 8 যেটা কো প্রাইম নাম্বার, কিন্তু এর থেকে পরে যদি আমি কম নিই তাহলে কি হয়ে যাবে, তখন বিটা বড় হয়ে যাবে, এ ছোট হয়ে যাবে, তাহলে সেটা তো হবে না, অলরেডি কোশ্চেনে বলা আছে। তার মানে পেয়ার কটা পেলাম, 4টে পেয়ার পেলাম, তাহলে অ্যান্সার কত হবে, 4। এটা খুবই ভালো কোশ্চেন ছিল, আশা করি সবাই বুঝতে পারলে। তো চলো পরে কোশ্চেনে যাওয়া যাক, যারা বুঝতে পারেনি আরেকবার রিপিট করে নিও, আশা করি বুঝতে পারবে। একটা কোশ্চেন আছে যে 2/5 of a container is filled with blue liquid এবং 1/3 of the remaining container is filled with black liquid, আর 5/6 of still remaining container is filled with yellow liquid বলেছে। তারপরে বলেছে রিমেনিং লিটার অফ লিটার 4.2 লিটার ইজ হোয়াইট কালার। এবারে বলেছে ক্যাপাসিটি কত। এইসব কোশ্চেনের ক্ষেত্রে দেখো আমরা কি করব, দেখো এখানে 2/5 আছে, মানে 2/5 এখানে আছে দেখো, আবার এখানে দেখো 1/3 আছে, আবার এখানে দেখবে 5/6 আছে তারপরেরটায় ফ্র্যাকশনে। আমরা কি করব, এই যে নিচে যে পার্টটা আছে, এই যে নিচে পার্টটা আছে, আমরা কি করব এইটার এলসিএমটাকে ধরবো, যে টোটাল ক্যাপাসিটি ওই ওই এলসিএমটাই, তার মানে 5, 3 আর 6, 5, 3, 6 লসাগু কত হবে, 5, 3, 6, 5, 3, 6 লসাগু হবে 30। তোমরা করে দেখো, তোমরা নিজেরা যারা লসাগু বার করতে পারো আশা করি তারা জানো যে 5, 3, 6 লসাগু হচ্ছে 30। তার মানে আমি যদি ক্যাপাসিটিটাকে 30 ধরে নিই, তাহলে আমার ক্যালকুলেশন করতে খুব ইজি হবে। তার মানে 30 ইন্টু, এবারে বলেছে 2/5 অফ দ্য কন্টেনার ফিল্ড উইথ ব্লু, তার মানে কি বাকিটা আমার ব্লু, যেটা 2/5 হয়ে গেছে, তার মানে বাকি 3/5 অংশটা কি বাকি পড়ে গেছে। তার মানে আমরা কি করব, 3/5 গুণ করব, কারণ কেন বলেছে যে 1/3 অফ দ্য রিমেনিং বলেছে, তাই জন্য আমরা রিমেনিং পার্টটাকে নিলাম। আবার বলেছে 1/3 অফ দ্য রিমেনিং কন্টেনার ব্ল্যাক, দিয়ে তারপরে বলেছে 5/6 অফ দ্য রিমেনিং কন্টেনার, মানে সেটাও আবার রিমেনিং চেয়েছে। তার মানে 1/3 যদি রিমেনিং এর 1/3 যদি আমার ব্ল্যাক হয়, তার মানে পড়ে আছে কত, 2/3, 1/3 ব্ল্যাক হয়ে গেছে, 2/3 পড়ে আছে, তাহলে এখানে আবার গুণ করব 2/3। সেম ভাবে আমি 5/6 অফ দ্য রিমেনিং কন্টেনার যদি ইয়েলো হয়, তার মানে বাকি যেটা পড়ে আছে সেটা হোয়াইট, তার মানে 5/6 যদি আমার ইয়েলো হয়ে যায়, তাহলে 1/6 যেটা পড়ে আছে সেটা হবে হোয়াইট। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে, 6×5 = 30 কেটে যাবে, 6×5 = 30 কেটে গেল, বাকি 3 3 কেটে গেল, মানে পড়ে থাকলো 2। এবারে কোশ্চেনে দেওয়া আছে দেখো 2 সমানই 4.2 লিটার, তার মানে আমি ধরেছি কত
টোটাল কন্টেনারের মান জিজ্ঞাসা করেছে, আমি ধরে নিয়েছিলাম টোটাল কন্টেনার কত 30, তার মানে এখানে বসিয়ে দিব 30 সমান কত, তার মানে 4.2 মানে কত 2.1 ইন্টু 30, তার মানে অ্যান্সার আসবে 63 লিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো আমি কেমন করলাম। এইসব কোশ্চেন ফ্র্যাকশানের যখন কোশ্চেন আসবে, নিচের ডিনোমিনেটরে যেগুলো আছে ওটার প্রথমে লসাগু বার করে নেবে, তাহলে কি হবে ক্যালকুলেশন করতে ইজি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এটা একটা এভারেজের কোশ্চেন আছে, যারা মক ওয়ান দেখেছো তাদের তো তারা অলরেডি জেনে গেছো, এই কোশ্চেন একই রকম কোশ্চেন মক ওয়ানেও ছিল। তো আশা করি যারা করে নিয়েছিল তাদের অসুবিধা হবে না, যারা করনি তারা দেখে নাও এটা কিভাবে হবে। এখানে বলেছে যে দ্য এভারেজ অফ দ্য 26 স্টুডেন্ট অফ এ ক্লাস ইজ 26 ইয়ার্স। এবারে বলেছে একটা টিচার যদি ওই গ্রুপে জয়েন করে তখন এভারেজ হয়ে যায় 27, তাহলে নতুন টিচারের এজ কত। তো এই কোশ্চেনটা করার জন্য আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হলো যখন কোনো মানে এখানে টিচার বলেছে বলে যে বলছি না, যখন কোনো গ্রুপে কোনো পার্সন অ্যাড হবে বা পার্সন বেরিয়ে যাবে, তার এবার যদি এজ জানতে চায় বা তার ওয়েট জানতে চায় এরকম যদি থাকে, তখন কি হবে নিউ যে এসছে নিউ নিউ ইকুয়াল টু ওর সরি নিউ ইকুয়াল টু নিউ ইকুয়াল টু নিউ ইকুয়াল টু নিউ এভারেজ প্লাস মাইনাস এন ইন্টু ডি, যেখানে ডিটা কি, ডিটা হচ্ছে এই যে এভারেজ ডিফারেন্স, এভারেজ ডিফারেন্স আগে কত এভারেজ ছিল এখন কত এভারেজ হয়েছে তার যে ডিফারেন্সটা, ডি মানে এটা, আর এন মানে হচ্ছে প্রিভিয়াস প্রিভিয়াস নাম্বার অফ গ্রুপ, মানে আগের কতজন ওই গ্রুপে ছিল। তাহলে হয়ে গেল এন হয়ে গেলে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই জায়গাটা শুধু মানটা পুট করতে হবে। তার মানে আমার এটা সবাই মনে রাখবে, তার মানে এটা আমি যদি এখানে বসাই নিউ এভারেজ কত 27, আমার যেহেতু এখানে প্লাস মাইনাস কেন দিয়েছি, যদি জয়েন করে প্লাস, যদি ওখান গ্রুপ থেকে বেরিয়ে যায় তাহলে মাইনাস, তাহলে এখানে জয়েন করছে তার মানে প্লাস, আর এন মানে কত 26 জন ছিল আগে, তাহলে 26 ইন্টু ডি মানে কত 1 বছর ইন্টু 1, তার মানে আলটিমেট অ্যান্সার হবে কত 27 প্লাস 26 করলে 53, ওইটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারলে। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দেওয়া আছে যে এক ব্যক্তির বেতন 30% দ্বারা হ্রাস করা হয়েছিল, তো পরবর্তীকালে 2 বছরের জন্য আরো 30% করে বৃদ্ধি করেছে। এবার বলেছে এভারেজ চেঞ্জ অফ দ্য স্যালারি। তো যারা মক ওয়ান দিয়েছে তাদের তো এটা সূত্রটা অলরেডি বলে দিয়েছি, যখন 3% সাইমেলটেনিয়াসলি চেঞ্জ হবে তখন ওখানে সাকসেসিভ রুল অ্যাপ্লাই হবে। এবার সাকসেসিভ রুলের আমি সূত্রটা বলে দিয়েছিলাম, ধরো যদি A% হ্রাস করেছে, আমি এই অঙ্কের ক্ষেত্রেই বলছি, যদি A% হ্রাস করে, তারপরে দুটো যদি দুটো এখানে যেহেতু ডিক্রিজ ইনক্রিজ বলেছে, তাও আমি তোমাদের বলে দিচ্ছি, আমি পজিটিভ দিয়েই বলে দিচ্ছি, A পজিটিভ B পজিটিভ প্লাস C পজিটিভ, এই তিনটে যদি পজিটিভ মানে বৃদ্ধি হয় তখন সূত্রটা কি হবে, তিনটে থাকলে প্লাস A প্লাস B প্লাস C প্লাস AB প্লাস BC প্লাস CA বাই 100 প্লাস ABC বাই 10,000। এটা হচ্ছে তিনটে যখন থাকবে আমি এই সূত্রে করব, শুধু হ্রাস হলে হ্রাসের জায়গায় মাইনাস বসবে,
এই হচ্ছে কথা। এবারে আমাকে কি করতে হবে, এই অঙ্কের ক্ষেত্রে আমাকে শুধু মানটা এর জায়গায়, মানে এর জায়গায় আমাকে -30, বির জায়গায় +30, সির জায়গায় +30, এটা যখনই আমি বসাবো তখন কি হবে, প্লাস মাইনাস করে প্রথম দুটো বাদ চলে যাবে, তাহলে আমার পড়ে থাকবে কত, +30 প্লাস এবি মানে কত, এবি মানে হচ্ছে মাইনাস, আমি তো যারা বুঝতে পারেন আমি লিখে দিচ্ছি একবার, এ মানে হচ্ছে -30, বি মানে হচ্ছে +30, সি মানে হচ্ছে +30 এই অঙ্কের ক্ষেত্রে। তার মানে আমার এবি এসি, এবি বিসি এটাকে গুণ করতে হবে। এবি মানে হচ্ছে -900, 30 ইন্টু 30 -900, আবার এর সাথে সি গুণ করলে +900, সরি ভুল বললাম, এর থেকে বি গুণ করলে -900, আবার এর থেকে সি গুণ করলে -900 আসবে, আবার বির সাথে সি গুণ করলে +900 আসবে। তার মানে আলটিমেটলি দেখো একটা কাটাকাটি হয়ে যাবে, পড়ে থাকবে মাইনাস পার্টটা পড়ে থাকবে একটা, তার মানে মাইনাস এটা হয়ে যাবে কত, -900/100 প্লাস, প্লাস তো হবে না যেহেতু একটা মাইনাস আছে আর বাকি দুটো প্লাস, তার মানে গুণ করলে কি হবে, মাইনাসই আসবে। তাহলে 30-এর কিউব মানে কত হবে, 30-এর কিউব মানে হচ্ছে 27,000 বাই 10,000। তার মানে আমার এটা ক্যালকুলেট করতে হবে, এটা 0 কেটে গেল 9, আবার এটা তিনটা জিরো কাটলো, তার মানে অ্যান্সার আসবে কত, 30 -9 -2.7, তার মানে অ্যান্সার আসবে 18.3%। একটাতেই আছে অপশন। আশা করি সবাই বুঝতে পারলে সূত্রটা। মক ওয়ানেও এরকম টাইপের দুটো তিনটে কোশ্চেন ছিল, যারা করনি করে নিও। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এটা খুবই সহজ কোশ্চেন। তো পুষ্পা এবং হিমানি দুজন, পুষ্পারাজ এবং হিমানি দুজন ইনভেস্ট করেছে 37,100 একটা বিজনেসে। এবারে এন্ড অফ দ্য ইয়ারে তাদের একটা টোটাল প্রফিট হয়েছে, ওখানের মধ্যে পুষ্পারাজের শেয়ার বলে দেওয়া আছে। এবারে বলেছে পুষ্পারাজ কত ইনভেস্ট করেছে, আমাকে শুধু বার করতে হবে পুষ্পারাজের রেশিও কত ইনভেস্টমেন্টে, সরি মানে প্রফিটে। তাহলে টোটাল প্রফিট আমার কত, 5,400, 5,400, সেখানে পুষ্পারাজের শেয়ার কত, 2700, ইন্টু টোটাল বিজনেস কত ছিল, 34,100 টোটাল ইনভেস্টমেন্ট করে দিলে কি হবে, পেয়ে যাব আমরা, এটাই আমরা পাচ্ছি কত রেশিওতে সে ইনভেস্ট করেছে আর টোটাল ইনভেস্ট এটা। তাহলে কত আমরা পেয়ে যাব, কত ইনভেস্ট করেছিল, 0 0 কেটে দিলাম, 27×2 = 54, আর 2 দিয়ে এটা কাটলে চলে আসবে 17,050। আশা করি সবাই বুঝতে পেরেছো, কোশ্চেনটা সহজই ছিল। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো তারপরে কোশ্চেনে দেওয়া আছে যে দেখো, যে দ্য কস্ট অফ এ ওয়াশিং মেশিন ইজ 40% লেস দ্যান দ্য কস্ট অফ এ টিভি। এবারে বলা আছে যে ইফ দ্য কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন ইনক্রিজ 52% এবং টিভি যদি 76% লেস হয়ে যায়, তাহলে ওভারঅল 5টা ওয়াশিং মেশিন আর 2টো টিভির মধ্যে টোটাল কি পার্সেন্টেজ চেঞ্জ হবে। তো এটা করতে হলে দেখো, কারেক্ট চেঞ্জ করে নিই। তো দেখো এখানে বলা আছে টিভি আর ওয়াশিং মেশিনের দামের মধ্যে, টিভি যদি 40% মানে কি, 40% মানে হচ্ছে, আমি যদি 40%টাকে ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে হয়ে যাবে এটা 2/5। তাহলে 2/5 মানে এখানে বলেছে দেখো ওয়াশিং মেশিন হচ্ছে 40% লেস দেন দ্য কস্ট অফ এ টিভি, তাহলে 40% মানে 2/5, তার মানে টিভি যদি আমার 5 টাকা হয়, তাহলে ওয়াশিং মেশিন কত হবে, 2 টাকা কম, তার মানে 3 টাকা, ওয়াশিং মেশিন তখন কত হয়ে যাবে, 3 টাকা। তার মানে আমি এইটাকে রেশিওতে লিখলো কি,
ওয়াশিং মেশিন আগে লিখলাম, ওয়াশিং মেশিন ইজ টু টিভি। তাহলে ওয়াশিং মেশিন যদি 3 টাকা হয়, টিভি হবে 5 টাকা। তাহলে এখানে জানতে চেয়েছে কত, 5টা ওয়াশিং মেশিন গুণ করে দিব। তাহলে 5টা ওয়াশিং মেশিন আর 2টো টিভি, এখানেও গুণ করে দিব 2টো টিভি। এটার রেশিও বার করে নিব। রেশিও বার করলে কি হবে, 3:2। আবার বলেছে দেখো, ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি পেয়েছে। তার মানে ওয়াশিং মেশিন আমার 52% বৃদ্ধি পেয়েছে, আর টিভি আবার 76% হ্রাস পেয়েছে, মানে মাইনাস। তাহলে আমি এখানে কি করব, এখানে ডেভিয়েশন লাগাবো। ডেভিয়েশন মানে এটা ওয়েটেজ এভারেজ হিসেবে করব। ওয়েটেজ এভারেজ, যারা জানো না তারা দেখে নাও, যারা জানো জানো তারা করতে পেরে গেছো। তাহলে এখানে ওয়েটেজ এভারেজ লাগালে কি হবে, 52%, 3টে ওয়াশিং মেশিন, তাহলে 52% ইন্টু 3। সেখানে কি করতে হবে, এটা যেহেতু প্লাস তাহলে প্লাস লিখবো, আর ওটা যেহেতু মাইনাস হচ্ছে তাহলে মাইনাস লিখবো। কতজনের কটা মাইনাস হয়েছে, 2টো টিভি। 2টো ইন্টু 76, তাহলে 76 ইন্টু পার্সেন্ট ইন্টু 2, এটা পার্সেন্ট। এটা কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, না টোটাল আমার রেশিওটা কত, 3:2। 3:2, তাহলে 3:2 মানে কত, টোটাল কত, 3 আর 2 মানে কত, 5। তাহলে টোটাল রেশিও 5, যাদের মধ্যে ভাগ হয়ে যায়। এইটা, এই ডিফারেন্সটা, এটা মানে হচ্ছে আমি এই যে 3টে ওয়াশিং মেশিনে 52% বাড়ালাম, আর আবার 76% করে টিভিতে, 2টো টিভিতে যদি কমিয়ে দিই, তার মানে আলটিমেট ওভারঅল কত কমছে বা বাড়ছে, এটা করার জন্য আমি 3টেকে 52% গুণ করলাম, আর 76টা 2 এর সাথে গুণ করে দিলাম। এবার এটা এভারেজ বার করতে হলে আমাকে কি করতে হবে, যে আমাকে টোটাল কতজন আছে সেটির মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তার মানে এখানে সেম 3 আর 2 এর মানে রেশিওতে ছিল, তাহলে 3 2 মানে 5, তাহলে এটাকে আমাকে টোটাল ক্যালকুলেট করতে হবে। তাহলে 52 ইন্টু 3 করলে কত হয়, 156। 156 মাইনাস 76 ইন্টু 2 করলে 152/5। তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে কত, 4/5। 4/5 মানে হচ্ছে 0.8%। এইটা হবে অ্যান্সার, এই যে দেওয়া আছে 0.8%। আশা করি সবাই বুঝতে পারলে এই ওয়েটেজ এভারেজের ব্যাপারটা। এটা কিছুই নয়, একদম পাতি জিনিস। যারা জানো তো জানো, আর যারা জানো না দেখে নিয়েছো, আশা করি বুঝতে পারবে। যদি না বুঝতে পারো আরেকবার রিপিট করে নিও এই জায়গাটা। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো এটা একটা সোজা কোশ্চেন, আর এটা আমি অলরেডি মক ওয়ানের শর্টকাট রুলটা আমি অলরেডি বলে দিয়েছিলাম। যারা জানো না তারা দেখে নাও। এটা দেওয়া আছে যে একটা ভেন্ডর অফার করেছে একটা কাস্টমারকে, ডিসকাউন্ট দিয়েছে উইথ 29% বিউটি প্রোডাক্টের উপরে, আর তাও এখনো সে 12% স্টিল প্রফিট করছে ডিসকাউন্ট দেওয়ার পরেও। তারপরে এখানে আর তারপরে জানতে একটা মার্ক প্রাইস দেওয়া আছে, তারপরে জানতে চাইছে যে কস্ট প্রাইস কত হবে। তো আমি অলরেডি বলেছি, যখন কস্ট প্রাইস, মার্ক প্রাইস, ডিসকাউন্ট আর প্রফিট পার্সেন্ট এরকম কোনো কম্বিনেশনের অঙ্ক থাকবে, তাহলে আমরা ডিরেক্ট একটা সূত্র জানি, ওটাতে বসাবো। সিপি বাই এমপি ইকুয়াল টু 100 মাইনাস ডি বাই 100 প্লাস পি। আমরা এই সূত্রে বসাবো, যেখানে ডি মানে হচ্ছে ডিসকাউন্ট আর পি ফর প্রফিট। তাহলে এই সূত্রে আমরা যখন বসাবো, আমাদের তো এখানে জানতে চেয়েছে যে সিপির মানটা কত হবে। তাহলে এখানে আমরা যদি করি সিপি ইকুয়াল টু, তাহলে মার্ক প্রাইস দেওয়া আছে 896 ইন্টু 100 মাইনাস ডি। ডি মানে দেওয়া আছে দেখো 29%, এই যে 29%। তাহলে 29% যদি মানে 29% মানে 100তে, তার মানে 100 থেকে 29 বাদ দিলে কত হবে, 71 বাই 100 প্লাস পি। পি মানে 12% দেওয়া আছে, মানে 100 সাথে যোগ করে দিলে 112। তাহলে এবার কাটাকাটি করবো, 112 ইন্টু 8 করলে 896, তার মানে অ্যান্সার আসবে কত, এই 8 সাথে 56 মানে 568। এইটা হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই সূত্রটা সবাই চেষ্টা করো মনে রাখতে।
তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেনটা আছে যে একটা ফ্রুট ভেন্ডার 150টা আম কিনেছিল এবং সেটাকে বিক্রি করেছিল তার এমনভাবে যে 120টা আম বিক্রি করে সে 150টা আমের কস্ট প্রাইস তুলে নিয়েছে, তাহলে তার প্রফিট পার্সেন্ট জানতে চেয়েছে। অঙ্কটাতে কিছুই নেই, দেখো কস্ট প্রাইস মানে সিপি আর সেলিং প্রাইস মানে এসপি। তার মানে 120টা সেলিং প্রাইস ইকুয়াল টু 150টা আমের কস্ট প্রাইস। তার মানে আমি এখানে সিপি বাই এসপি করি, করে নিলে কি আসবে 120 বাই, ওহো সিপি বাই, ঠিক করলাম তো 120টা সেলিংটা, হ্যাঁ তাহলে বাই 150 সিপি বাই এসপি করে দিলে, তাহলে কাটাকাটি করলে কি হবে 20 6 150, সরি 20 ইন্টু মানে 0 0 কেটে গেল, 3 4 12, 3 5 15। তার মানে দেখো 4:5। তার মানে আমি এখানে উপর নিচ যদি 20 দিয়ে গুণ করে নিই, মানে 4 মানে হচ্ছে যদি 100 হয়, কস্ট প্রাইস যদি আমি 100 করি, 25 দিয়ে গুণ করি, এটাও 25 দিয়ে গুণ হবে, তার মানে 25 5 125 হয়ে যাবে। তার মানে আমার ডিফারেন্স কত 25, তার মানে আমার প্রফিট পার্সেন্টেজ কত 25। আশা করি সবাই বুঝতে পারলে, কিছুই নেই, কোশ্চেনটা একদম মানে সহজ কোশ্চেন। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন আছে যে একটা আর্টিকেল যেটা বিক্রি করেছে 8900-তে, আর মার্ক আপ পার্সেন্টেজ 48% আর ডিসকাউন্ট পার্সেন্ট 5%, তাহলে বলেছে যে প্রফিট পার্সেন্ট কত হবে। তো যারা জানো না তারা জেনে নাও ব্যাপারটা, যে আমার এই জিনিসটা কোনো কাজে লাগবে না, যেহেতু পার্সেন্টেজে আমাকে অ্যান্সারটা চেয়েছে, তাহলে মানে আমার এইটা আমার কোনো কাজে লাগবে না, বেকার। যারা জানো না তারা জেনে নাও যে মার্ক আপ পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজের সাকসেসিভ আমি অলরেডি সাকসেসিভের রুলস বলে দিয়েছি। সাকসেসিভ ডিসকাউন্ট যদি আমি বার করি, মার্কআপ আর ডিসকাউন্টের সাকসেসিভ যদি বার করি, তাহলে আমরা ডিরেক্টলি পেয়ে যাব প্রফিট পার্সেন্টেজ। এটা মনে রাখবে সবাই। তার মানে আমার এখানে দেওয়া আছে মার্কআপ পার্সেন্টেজ 40%, তার মানে কি আমি 40% বাড়িয়েছি। ডিসকাউন্ট পার্সেন্টটা আমি এখানে দিয়েছে 5%, -5%। তার মানে আমার +40 -25, এইটার আমাকে কি করতে হবে, যে সাকসেসিভ বার করতে হবে। দুটোর যারা সাকসেসিভের রুলস জানো না আমি লিখে দিচ্ছি, দেখে নাও। একটা যদি আমি এখানে প্লাস মাইনাস করছি না, তোমরা প্লাস মাইনাস করে নেবে। আমি ধরে নিচ্ছি যদি এ প্লাস হয়, আবার বিটাও যদি পজিটিভ হয়, দুটোই যদি যোগ হয়, মানে এখানে যেহেতু ডিসকাউন্ট মানে নেগেটিভ আছে, তার মানে আমি শুধু ধরে নিচ্ছি যদি দুটোই ইনক্রিজ হয়, সেক্ষেত্রে মানে সূত্রটা হয় প্লাস এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা হচ্ছে দুটো থাকলে এই নিয়ম। এবার যেহেতু এখানে একটা মাইনাস আছে ডিসকাউন্টের জন্য, তাহলে মানে এটাও মাইনাস হয়ে যাবে, আবার এ বির জায়গাটাতেও মাইনাস হয়ে যাবে। তো সেম ভাবে আমি এখানে কি করবো, অ্যান্সারটা বসাবো, তাহলে +40 -5 -40 ইন্টু 5/100। তার মানে এখানে 0 0 কেটে গেল, 5 দুনে 10, 2 দুনে 4, তার মানে অ্যান্সার হয়ে যাবে 33%। 33%। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। আশা করি সবাই বুঝতে পারলে, সাকসেসিভ ডিসকাউন্টের কোশ্চেন কিন্তু পরীক্ষায় শিওর আসবে, তো এইগুলো কেউ মিস করো না। তো এটা একটা শপিং রিলেটেড কোশ্চেনটা আছে যে একটা স্কিমে বলেছে যে
বাই 6 গেট 4 ফ্রি, সেম টাইপ অফ আর্টিকেলের উপরে। তাহলে এবারে বলেছে যে এমআরপির ওপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এইটার ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত। যে আমি 6টা কিনলাম 4টা ফ্রি দিচ্ছে, এরকম 6টা কিনলে 4টা ফ্রি, এরকম ডিসকাউন্ট দিচ্ছে। তার মানে এমআরপির ওপর সে আলটিমেট কত পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছে। তার মানে একটা মানুষ যদি 6টা কিনে 4টা ফ্রি পায়, একটা সেলার মানে আমি কাস্টমার হিসেবে কিনছি, তার মানে সেলার কতটা ডিসকাউন্ট দিচ্ছে। সেলার কিন্তু আলটিমেট 10টা আইটেম তাকে দিতে হচ্ছে, তার মানে সে 10টা আইটেমের মার্ক প্রাইস এর উপরে সে 4টা প্রাইস তোমাকে ডিসকাউন্ট মানে ফ্রিতে দিয়ে দিয়েছে। তার মানে তোমার কাছ থেকে আলটিমেট সে দিচ্ছে কিন্তু 10টা আইটেম। এবার তুমি কি করছো, তার মধ্যে 6টা আইটেমের টাকা দিচ্ছ, 4টা আইটেম ফ্রিতে নিচ্ছ। তার মানে কি ডিসকাউন্ট পার্সেন্টটা কি হবে, ডিসকাউন্ট পার্সেন্টেজটা কি হবে, আমি 4টা ফ্রি পাচ্ছি কিন্তু আলটিমেট 10টা আইটেম নিচ্ছি ইন্টু 100। তার মানে ডিসকাউন্ট পার্সেন্ট কি হবে, 10 কেটে গেল 40% ডিসকাউন্ট পার্সেন্টেজ। আমার টোটাল 10টা আইটেম, তার মধ্যে 4টা আমাকে ফ্রি দিয়ে দিয়েছে, তাহলে মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট কত, 40%। আশা করি সবাই বুঝতে পারলে। তো চলো পরে কোশ্চেনে। তো এটা একটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন আছে। কোশ্চেনটা আছে যে 3000 টাকা সে ইন্টারেস্ট পেয়েছে 6% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে 4 বছর রাখার পরে। তাহলে এখানে প্রিন্সিপাল জানতে চাইছে। তো 6% করে সে 4 বছর পেয়েছে, তাহলে 1 বছরে যদি সে 6% পায়, তাহলে 4 বছরে সে কত পাবে, 6% ইন্টু 4, তার মানে 24% সুদ পেয়েছে। এইবারে দেখো কোশ্চেনে দেওয়া আছে 24% মানেই হচ্ছে 3000 টাকা সুদ পেয়েছে সে, আর প্রিন্সিপাল মানে কত 100%, তাহলে 100 মানে কত, এটাই বার করতে হবে। তাহলে 3000, সরি এখানে 3000 বাই 24 ইন্টু 100, তাহলে 12 দুনে 24, 12 দুনে 24, 24 6 শূন্য 12 5 60 25,000 মানে 125। তার মানে অ্যান্সার হবে কত, 12500। আশা করি সবাই বুঝতে পারলে কি করলাম। আমি জাস্ট পার্সেন্টেজই করেছি। এবারে যারা সূত্র জানো তারা সূত্র ধরে করতে পারো। সূত্রটা মানে কত, আমরা যেটা জানি, পি ইকুয়াল টু, সরি পি বলছি, সিম্পল ইন্টারেস্টে যারা সূত্র জানো না তারা দেখে নাও। আমি যেটা করেছি ওই প্রসেসে করতে পারো, তাহলে সূত্রটা মনে রাখতে হবে না। আর যারা জানো না তারা দেখে নাও যে সূত্রটা কি, আই ইকুয়াল টু ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, যেখানে আর মানে রেট, টি মানে টাইম, আই মানে ইন্টারেস্ট, আর পি মানে প্রিন্সিপাল। যারা সূত্র মনে রাখতে পারো তারা সূত্রতে বসিয়ে দিও, তাহলে তোমরা সেভাবেও আরামসে জিনিসটা পেয়ে যাবে। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা আছে যে স্মৃতি গোস টু এ শপিং মল অ্যাট এ স্পিড 21 কিলোমিটার পার আওয়ার আর রিটার্ন করছে 69 কিলোমিটার পার আওয়ারে। তাহলে তার পুরো এভারেজটা কত ছিল পুরো এন্টার ট্রিপে। তাহলে এই ক্ষেত্রে এভারেজ স্পিড বার করানোর যে সূত্রটা, শর্টকাট সূত্র, সেটা হচ্ছে এভারেজ স্পিড ইকুয়াল টু 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে এই শর্ট মানে এভারেজ স্পিড বার করানোর শর্টকাট সূত্র। যারা জানো না জানতে পেরে গেলে। তো এখানেই আমি শুধু বসাবো, এক্স মানে হচ্ছে 21, ওয়াই মানে হচ্ছে 69।
টু ওয়ে জার্নি, তাহলে 2 × 21 × 69 বাই 21 প্লাস মানে 90। এবারে দেখো কেউ চাইলে এটা গুণ করতে পারো, কেউ চাইলে নাও গুণ করতে পারো। দেখো নিচে 9 আছে, উপরে দেখো 69 আছে বা 7 আছে, তাহলে 7টা কিন্তু কাটাকাটি হচ্ছে না। 21-এর মধ্যে 7 আছে তো, কিন্তু 90-এর মধ্যে 7 নেই, মানে 7 কাটাকাটি হচ্ছে না। তার মানে আমি যে একটা অপশন চুজ করবো যেটা 7 দিয়ে ডিভিজিবল। তাহলে এখানে দেখে নিব কোনটা 7 দিয়ে ডিভিজিবল। 7 সাথে 7 5 35, 5 2, এটা কাটবে না 7 দিয়ে। 7 3 21, 2 4, এটাও কাটবে না। 7 4 28, 4 2, এটা কাটবে। 7 4 28, 2 3, এটা কাটবে না। তাহলে অ্যান্সার কত হবে? 32.2। আমি কি করলাম, টোটাল গুণ ফুন না করে একদম ডিরেক্ট অপশন টেস্ট করে নিলাম কোনটা 7-এর মাল্টিপল, যেহেতু 7 কাটছে না থেকে যাচ্ছে ওই হিসাবে। কেউ চাইলে 23-এর মাল্টিপলে চেক করতে পারতো, কিন্তু 23-এর আমার দরকার নেই, 7এই তো হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল 32.2। তো চলো, সবাই আশা করি বুঝতে পারলে। তো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা হচ্ছে যে একটা 325 মিটার লম্বা ট্রেন আছে, যেটা 45 সেকেন্ডে 5 কিলোমিটার বেগে সেম ডিরেকশনে আসা কোনো ব্যক্তিকে 45 সেকেন্ডে ক্রস করেছে। এবারে বলেছে তাহলে অন্য একটা ট্রেন যেটা 440 মিটার লম্বা, মানে 1 কিলোমিটার দেওয়া আছে, সেটাকে কত কিলোমিটার মানে অপোজিট ডিরেকশনে কিভাবে কত সেকেন্ডে ওভারটেক করবে। দেখো ব্যাপারটা হচ্ছে, যারা জানো না তারা বলে দিচ্ছি। যারা, যদি আমি সেম ডিরেকশনে যাই, সেম ডিরেকশনে, আরেকটা হয় অপোজিট ডিরেকশন, যদি সেম ডিরেকশনে যাই তার মানে রিলেটিভ ভেলোসিটি কি হবে? মাইনাস হবে, মানে দুটো ডিফারেন্স বার করতে হবে। আর যদি অপোজিট ডিরেকশনে দুজন যাই, তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হবে? পজিটিভ হবে, মানে দুটোকে যোগ করতে হবে। আর রিলেটিভ ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স বাই টাইম। টাইম। এবারে প্রথমে আমাকে বার করতে হবে প্রথম ট্রেনের স্পিড, আমাকে বার করতেই হবে। তার মানে প্রথম ট্রেনের আমার মানুষের ওভারটেক করা মানে কি? ট্রেন তার নিজের ডিস্টেন্সটাকে ওভারটেক করছে। তার মানে আমার রিলেটিভ ভেলোসিটি জায়গায় কি হবে? আমি যদি প্রথম ট্রেনের স্পিড S1 ধরে নিই, S1 যেহেতু সেম ডিরেকশন আছে, তার মানে কি আমি বললাম মাইনাস হবে, -5 ইকুয়াল টু, দেখো ডিস্টেন্স কত? 325, মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই যাবে, যেহেতু মানুষ। এবারে বলেছে 45 সেকেন্ডে করবে, 45। কিন্তু দেখো এটা মিটার বাই সেকেন্ড আছে, আবার আমি কিন্তু এখানে মাইনাস করেছি কিলোমিটার পার আওয়ারে। তার মানে আমাকে এটাকে কি করে নিতে হবে? কিলোমিটার পার আওয়ারে করে নিতে হবে। মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করে নিতে হলে কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18/5 গুণ করে দিব। তাহলে এটা গুণ করলে কত হবে? 9 2 18, 9 5 45, আর 25 দিয়ে কাটলে 25 একে 25, 7 5 25 3 75। তার মানে S1 কত আসলো? 18 কিলোমিটার পার আওয়ার। এবারে কি করতে হবে? এবারে সেকেন্ড ট্রেনকে কত সেকেন্ডে ক্রস করবে। তাহলে রিলেটিভ ভেলোসিটি সমান কি, মানে টাইম সমান কি হবে? আমি তো এটা বলে দিয়েছি। টাইম মানে কি হবে? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স, তখন কি হয়ে যাবে? দুটো ট্রেনেরই যোগফল। ট্রেন যখন নিজে কোনো ট্রেনকে ক্রস করে, তার মানে দুটো ট্রেনের ডিস্টেন্সকেই কভার করতে হবে। আবার যখন কোনো ব্রিজকে ক্রস করে, তখনও সেম, দুটো ট্রেন তার নিজের দৈর্ঘ্য ক্রস করবে প্লাস ব্রিজের দৈর্ঘ্য ক্রস করবে। কিন্তু কোনো পোস্ট বা মানুষ এইসবকে যখন ক্রস করে, তাহলে সেটা নিচের দৈর্ঘ্যটাকেই ক্রস করে। তাহলে এখানে এক্ষেত্রে ডিস্টেন্সটা কত হবে? 440 প্লাস 325। তাহলে আমি ডাইরেক্ট করে নিলে কি হবে? 5 আর 4 2 6 আর 4 3 7, মানে 765 বাই
এবারে রিলেটিভ ভেলোসিটি কি হবে, একটা আছে 18 আমি বার করলাম, আর একটা দেওয়া আছে কত 20, আর বলা আছে কত অপোজিট ডিরেকশনে যাচ্ছে, মানে দুটো যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কত হবে 38। এবারে বলেছে কিন্তু দেখো এই 38টা কি বেরালো কিলোমিটার পার আওয়ারে, আর আমি ডিস্টেন্স নিয়েছি মিটারে, তার মানে এখানে আমায় কি করতে হবে কিলোমিটার পার আওয়ারে, সরি মানে কিলোমিটার পার আওয়ারকে মিটারে কনভার্ট করতে হলে কি করতে হবে, এইটাকে উল্টে দিতে হবে, মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 যদি আমি 5/18 দিয়ে গুণ করি তাহলে 18টা উপরে গুণ হয়ে যাবে, তাই এবারে শুধু কাটাকাটি করতে হবে। এবারে দেখো আরো সব থেকে বেস্ট আমি বলছি, এটা কাটাকাটি যদি আমি না করি, দেখো 38-এর মধ্যে 9 নেই, আর কিন্তু এখানে তো 18-এর মধ্যে 9 আছে, তার মানে 9 আমার কাটছে না, তাহলে আমি শুধু 9 মাল্টিপল চেক করে নেব। এখানে দেখো অপশানে একটাই আছে 9 মাল্টিপল, সেটা হলো 54 সেকেন্ড, বাকিগুলো কোনো 9 এর মাল্টিপল নেই, তার মানে অপশান অনুযায়ী এটাই হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত 54 সেকেন্ড হবে, পুরো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এটা একটা পাইপিং সিস্টেমের কোশ্চেন আছে, যে একটা পাইপ 4 মিনিটে ফুল করে, আবার একটা 80 পাইপ আছে যেটা 4 মিনিটে ওই ট্যাঙ্কটাকে 8 মিনিটে ওই ট্যাঙ্কটাকে খালি করে দেয়। এবার বলেছে দুটো ট্যাঙ্ককে একসাথে চালু করেছে, তাহলে 1/4 অফ দ্য ট্যাঙ্ক ফুল হতে কত টাইম লাগবে। তাহলে একটা যদি 4 মিনিটে ফিল করে আর একটা 8 মিনিটে ফিল করবে, তাহলে আমি 4 আর 8-এর এলসিএম কত 8, এলসিএম মানে লসাগু, 4 আর 8-এর লসাগু বার করবো 8, তার মানে আর দিয়ে আমি এটাকে ভাগ করব, যে 4 দিয়ে 8, 8কে ভাগ করলে কি হবে ভাগফল 2, তার মানে এটা মানে আমার কত বেরাচ্ছে, এটা মানে হচ্ছে এফিসিয়েন্সি বেরাচ্ছে, আমি 2 এফিসিয়েন্সি করে 4 মিনিট দিলেই 8 মিনিট 8টা পূরণ হচ্ছে। 8 মানে হচ্ছে টোটাল ট্যাঙ্ক, এলসিএম এই জন্য আমরা বার করলাম, এটা মানে হচ্ছে টোটাল ট্যাঙ্ক, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, এটা মানে হচ্ছে টোটাল ট্যাঙ্ক, টোটাল ট্যাঙ্ক, তার মানে আর তাহলে এটা কত হবে, এটা কিন্তু পজিটিভ, এ কিন্তু ভরছে, তাহলে 2 এফিসিয়েন্সি করে ভরছে, তা 4 মিনিট, আর এ কি করছে -1, এই জন্য 8 মিনিটে এসে কি করছে খালি করে দিচ্ছে। এবারে বলেছে দুটো ট্যাঙ্ককে একসাথে চালু করছে, তার মানে প্রতি এক মিনিটে কত ভরছে, তাহলে একটা +2 ভরছে, একটা -1 ভরছে, তার মানে আলটিমেটলি ভরছে কত 1, আর ভরতে হবে কত 1/4, মানে 8-এর 1/4 মানে কত 2, তাহলে আমার টাইম কত লাগবে, 1 এফিসিয়েন্সি 1 মিনিট, 2 এফিসিয়েন্সি তাহলে 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে টোটাল। তাহলে তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক, আশা করি বুঝতে পারলে। এটা তো টাইম এন্ড ডিস্টেন্সের, টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন, যারা জানো না তারা আমি বলে দিচ্ছি। 6 m1 ইন্টু t1 ইকুয়াল টু m2 ইন্টু t2, এই সূত্রটা সবাই জানবে। তাহলে মানে এখানে আমি শুধু বসাবো আর অ্যান্সার বার করবো। এম এর জায়গায় দেখো 6 men can completed work 5 days while 2 can do it in 15 days, তার মানে আমি যদি একটা মানুষ একটা 1 ম্যান আর ইকুয়াল টু 1 ওমেন করি এফিসিয়েন্সি, তাহলে কি হবে 6 জন 5 দিনে যা কাজ করছে 15 সেম কাজই দেখো 15 দিন নিচ্ছে দুটো ওমেন, তার মানে 1 এফিসিয়েন্সি করে যদি হয়, তার মানে আমি যদি টোটাল কাজটা যদি 30 ইউনিট ধরে নিই, 30 ইউনিট, তার মানে 6 জন 5 দিন করেছে, 6 জন মানে একজন মানুষের এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে 6 জন মানুষ 5 দিনে 30 ইউনিট করবে। আবার সেম ভাবে দুটো মহিলা যাদের এফিসিয়েন্সি 1, তার মানে দুটো মহিলা মানে 2 এফিসিয়েন্সি 15 দিন করতে হবে, সেম কাজ তো হবে। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। তার মানে এখানে বলেছে 3জন ওমেন আর 3জন মেন কত দিনে কমপ্লিট করতে পারবে। তার মানে আমি এক্ষুনি বললাম যে আমি তো সবগুলোর এফিসিয়েন্সি 1 করে ধরেছি, তার মানে 3জন ম্যানের এফিসিয়েন্সিও 3 আর 3জন ওমেনের এফিসিয়েন্সিও 3,
তার মানে 30, আমার তো টোটাল বললাম 30 ইউনিট টোটাল। তার মানে আর এফিসিয়েন্সি 3 জন আর মেন আর 3 জন ওমেন মানে কত? 6 জন। ভাগ করে দিলে কত? টোটাল এফিসিয়েন্সি 30 করতে একটা একদিনে করছে 6 জন মেন, 3 জন মেন আর 3 জন ওমেন মিলে কত? 6 ইউনিট। তাহলে 30 ইউনিট করতে কত? 5 দিন লাগবে। এই সূত্রটা মনে রাখো, এই সূত্রটা এই অঙ্কের ক্ষেত্রে লাগবে না, কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে লাগবে। এটা মনে রেখে দিও। এটা আমি এক্সট্রা আর বলে দিয়েছি বলে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার 5 দিন। আশা করি সবাই বুঝতে পারলে। এই মকটা এই পর্যন্তই। আহ, যদি তোমাদের মকটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পিডিএফটা আমি তো বলে দিয়েছি, পিডিএফটা পেতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ওখানেই দেওয়া থাকবে, ডাউনলোড করে নিও। আর যদি তোমাদের অবশ্যই যদি ভালো লাগে মানে মকগুলো, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো, পরের মকে আবার দেখা হবে। গুড বাই, টাটা।